প্রিয় শিক্ষার্থীরা, তোমার স্বাগত জানাচ্ছি ইগনাইট এডুকেয়ার থেকে। আমি মোহাম্মদ আনিসুর রহমান, সিনিয়র শিক্ষক, জীববিজ্ঞান, নাখালপাড়া হুসেন আল উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদেরকে আমি 2025 সালে যে এসএসসি পরীক্ষা হবে সে সম্পর্কে কিছু সাজেশন এবং কিছু করণীয় কাজ কি সেই সম্পর্কে তোমাদের ধারণা প্রদান করব। তোমাদের 2025 সালের যে পরীক্ষাটা হবে সেটা জানো, আর বেশি দিন নেই, 8 দিন আছে। তো এর মধ্যেই তোমাদের একটা চূড়ান্ত সাজেশন দেওয়ার একটা চেষ্টা করব, যেখান থেকে ইনশাল্লাহ 100% কমন পড়বে বলে আশা করি। তো চলো আমরা আগে একটু বিবেচনা করি যে গত বছর যে প্রশ্নটা আসছে সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে সেখান থেকে দেখবে যে কয়েকটা অধ্যায় থেকে প্রশ্ন চলে আসছে। এছাড়া গত বছর যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলোর আলোকে আমরা আমাদের এই বছরের সাজেশনটা তৈরি করব। তাহলে চলো দেখা যাক যে আজকে আমরা কোন কোন এই বছরের পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলোকে একটু বেশি গুরুত্ব দিব এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ সেটা আমরা বুঝে ফেলবো। তোমাদের জন্য প্রথমেই মনে রাখো যে গত বছর যে প্রশ্নগুলো আসছে তার মধ্যে তোমাদের জন্য প্রথমেই ইম্পর্টেন্ট একটা অধ্যায় হলো 2 নম্বর অধ্যায়। এটা তোমাদের জন্য একটা খুবই গুরুত্ব, যেখানে কোষ এবং টিস্যুতন্ত্রের যে অধ্যায়টা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। গত বছর এখান থেকে কোনো প্রশ্ন না আসায় এই বছর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং আশা করা যায় এই অধ্যায় থেকে 100% প্রশ্ন আসবে এবং আসবেই। তাহলে এই অধ্যায় থেকে কি কি আমরা পড়ব সেটা একটা ছোটোখাটো একটা ধারণা নেই এবং যেগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। 1 নম্বর হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টের গঠন, ক্লোরোপ্লাস্টের গঠন, ক্লোরোপ্লাস্টের গঠন ও গুরুত্ব। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটা 2 স্টার দেওয়ার মতো একটা প্রশ্ন, যদি চাও 3 স্টারও দিতে পারো। 2 নাম্বার হলো তোমাদের নিউক্লিয়াসের গঠন, এটা 2 স্টারের একটা প্রশ্ন। নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের গঠন এবং গুরুত্ব, এটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 3 নাম্বার ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 3টা স্টার দেওয়া যেতে পারে ইজিলি এটাকে। সেটা হলো পেশির গঠন, পেশির যে 3 প্রকার পেশি আছে তার গঠন ও গুরুত্ব। এই 3টা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হলো 10 নাম্বার অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত, সেটা হলো নিউরনের গঠন, নিউরনের গঠন ও কাজ, গঠন ও কাজ, নিউরনের গঠন ও কাজ, কাজ বা গুরুত্ব। ওকে, এই 4টা তুমি যদি পড়ো দ্বিতীয় অধ্যায় থেকে তাহলে তুমি অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ পেয়ে যাবে এবং সেটা প্রায় শিওরি বলা যেতে পারে। এই 4টা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। সাথে আরেকটা জিনিস পড়বে, সেটা হলো তোমার আবরণী টিস্যুর প্রকারভেদ, আবরণী টিস্যুর প্রকারভেদ, টিস্যুর প্রকারভেদ, প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো খেয়াল করছো যে আমি প্রথম অধ্যায়টা দিয়ে শুরু করেছি দ্বিতীয় অধ্যায় থেকে, কারণ এটা সবার চেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, সেটা ইনশাল্লাহ করে বলে যাওয়া যায়, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আসো আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তোমরা কাজ করে, যারা একটু দুর্বল তারা এই অধ্যায়টাকে অবশ্যই পড়বে এবং এখান থেকে প্রশ্ন আসবেই। এখন আসো 3 নাম্বার অধ্যায়টা পড়ি, যেটা আমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বছরের জন্য এটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে গেছে, একটা অধ্যায় হয়ে গেছে, কারণ এর আগের বছরও এখান থেকে কোনো প্রশ্ন হয়নি এবং অনেকদিন ধরে এখান থেকে প্রশ্ন না হওয়ার কারণে এটা আরো বেশি গুরুত্ব পেয়ে গেছে। 3 নম্বর অধ্যায় মাত্র 3টা জিনিস পড়বে। 1 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা, মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ। মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ, কোষ বিভাজন, বিভাজনের 5টি ধাপ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 5টি ধাপ। এবং এই যে ধাপ বা পর্যায়, যেটাকে 3টা স্টার দিতে পারো, এই বছরের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নাম্বার হলো মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাকে কমপক্ষে 2টা স্টার হবেই। এখন আসো আরেকটা 2টা স্টারের প্রশ্ন আছে এখানে, সেটা হলো মিউসিস বা মায়োসিস, যেটা বলো মিউসিস, মিউসিস কিভাবে নতুন প্রজাতির উদ্ভব ঘটায়, নতুন
নতুন প্রজাতির উদ্ভব ঘটায়, প্রজাতির উদ্ভব ঘটায়। এটা আরেকটা নতুন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই তিনটা প্রশ্ন যদি তোমরা পড়ো তবে তোমাদের অবশ্যই এখান থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে। এবং এইখানে যেটা দাপ, এই দাপের ক্ষেত্রে চিত্রসহ শিখবে, যা শিখবে চিত্রসহ, চিত্র ছাড়া কিন্তু এখানে উত্তর দিও না, তাহলে তোমাদের নাম্বার কেটে দেবে। তাহলে এখানে তোমরা যেটা করবে, মাইটোসিসের 5টা ধাপ চিত্রসহ, মাইটোসিসের গুরুত্ব, আর মিউসিস নতুন প্রজাতি উদ্ভব ঘটায়, এই 3টা যে প্রশ্ন তোমরা এখান থেকে পড়বে। এই 3টা হলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আসুন পরের অধ্যায়ে আসি, 4র্থ অধ্যায়, যেটা গত কয়েক বছর ধরে, গত 5-7 বছর ধরে এমন কোনো বছর হয়নি যে এখান থেকে প্রশ্ন হয়নি। গত 5 বছর ধরে এখানে 4র্থ অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়েছে। ইনশাল্লাহ এই বছর হবে আশা রাখি। 1 নাম্বার হচ্ছে, গতবার এই অধ্যায় থেকে শোষণের উপর প্রশ্ন চলে আসছে, তাই এই বছর আমার এই বছর সালোক সংশ্লেষণের উপর প্রশ্ন গুরুত্বপূর্ণ। গতবার যেহেতু শোষণের উপর প্রশ্ন আসছে, তাই এই বছর সালোক সংশ্লেষণকে আমরা গুরুত্ব দিব। 1 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বর্ণনা, সেটা আলোক পর্যায়ে হতে পারে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বর্ণনা, সংশ্লেষণ প্রক্রিয়া, এইটা তোমরা পড়বে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 2টা স্তরের প্রশ্ন। এবং আসো পরের যেটা পড়বো সেটা হচ্ছে 3টা স্তরের প্রশ্ন হতে পারে। সেটা হলো 2 নম্বর হলো আলোক পর্যায় বা অন্ধকার পর্যায়। এই 2টা থেকে একটা পড়বে। যেহেতু 2023 সালে অন্ধকার পর্যায়ে আসছিল, তাই অন্ধকার পর্যায়টাকে একটু গুরুত্ব দিবে। আলোক পর্যায় বা অন্ধকার পর্যায়, এই 2টার একটা তোমাদের জন্য অন্ধকার পর্যায় বা আলো নিরপেক্ষ পর্যায়, এই 2টার একটা তোমরা পড়বে। তবে অন্ধকার পর্যায়টাকে একটু গুরুত্ব বেশি দেবে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, যেটা 2 নাম্বার অধ্যায়ের সাথে মিলে প্রশ্ন করতে পারে, সেটা হলো সালোক সংশ্লেষণের গুরুত্ব। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, সালোক সংশ্লেষণের গুরুত্ব। এটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সালোক সংশ্লেষণের গুরুত্ব। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা হলো সালোক সংশ্লেষণ এবং শ্বসনের জন্য পার্থক্য। সালোক সংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য, সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে পার্থক্য, সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে পার্থক্য, শ্বসনের মধ্যে পার্থক্য। এই অধ্যায়ে এছাড়া 2023 সালে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছিল, সালোক সংশ্লেষ এবং শ্বসন একে অপরের উপর নির্ভরশীল। দুইজন কি করে তোমার একে অপরের উপর, সালোক সংশ্লেষণ ও শ্বসন একে অপরের উপর নির্ভরশীল, নির্ভরশীল। এই যে প্রশ্নটা দেখতেছো, এটা 2023 সালে আসছিল, তাই এই প্রশ্নটা তোমাদের অবশ্যই শিখতে হবে। তার মানে এখান থেকে দেখো আমরা 4টা প্রশ্ন পড়তে, 4টা বা 5টা। একটা সালোক গুরুত্ব প্রক্রিয়া, এটা পড়বো। এরপর হচ্ছে বিক্রিয়া সহ, আর এখানে হচ্ছে আলোক পর্যায়, অন্ধকার পর্যায়ে। তবে এখানে অন্ধকার পর্যায়টা যেহেতু 23 সালে আসছিল, তাই এটা তোমরা একটু গুরুত্ব দিবে। সালোক সংশ্লেষণ গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 2য় অধ্যায়ের সাথে মিলিত প্রশ্ন দিতে পারে, অথবা 6ষ্ঠ অধ্যায়ের সাথে মিলে দিতে, পানির গুরুত্বর ক্ষেত্রে, অথবা পানি কিভাবে আহরণ করে এটার সাথে। আবার দেখো সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে পার্থক্য, আর তোমরা সালোক শ্বসনের মধ্যে একে অপরের উপর নির্ভরশীল, এই 5টা প্রশ্ন পড়বে। এই অধ্যায়টাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আসো 5ম অধ্যায়। গতবার 5ম অধ্যায়ে বিএমআই এবং বিএমআর এর অঙ্ক চলে আসছে, সেই ক্ষেত্রে বিএমআই এবং বিএমআর এই বছর নাও আসতে পারে। তবে এটা এমসিকিউতে, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে, সেটা প্রায় 100% সিউরি বলা যায়। তবে বিএমআর থেকে কি পড়বে, মানে 5ম অধ্যায় থেকে কি পড়বে তোমরা সেটা দেখে নাও। 1 নম্বর হলো খাদ্য পরিপাকে পড়বে যকৃতের ভূমিকা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যকৃতের ভূমিকা। 2 নাম্বার হলো খাদ্য পরিপাকে পাকস্থলীর ভূমিকা, পাকস্থলীর ভূমিকা।
আর হচ্ছে 3 নম্বর হচ্ছে অগ্ন্যাশয়ের ভূমিকা। অগ্ন্যাশয়ের ভূমিকা, অগ্ন্যাশয়ের ভূমিকা। এখান থেকে যদি তোমাদের রোগ কিছু দেয়, রোগের প্রশ্ন এখান থেকে যদি দেয়, তাহলে সেটা তোমার হয় আলসার অথবা তোমার ওই খাদ্যের বিষক্রিয়া, এটা তোমরা একটু দেখে যাবে। আলসার বা খাদ্যের বিষক্রিয়া, এই দুটা অধ্যায়, তো এই দুটা টপিকস তোমরা একটু দেখে যাবে। তাহলে এখান থেকে আমরা পড়বো খাদ্য পরিপাকের যকৃতের ভূমিকা, খাদ্য পরিপাকের পাকস্থলীর ভূমিকা, আর অগ্ন্যাশয়ের ভূমিকা। এই তিনটা হচ্ছে এবছর, যেহেতু গতবার এখান থেকে প্রশ্ন চলে আসে এই অধ্যায় থেকে বিএমআর, তাই বিএমআর করে যাবে, তবে সেটা এমসিকিউর ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। এখান থেকে এবার হয়তো বা বিএমআর এবং বিএমআর প্রশ্ন নাও দিতে পারে, তবে এমসিকিউর ক্ষেত্রে সেটা প্রশ্ন আসবে। আসলে ষষ্ঠ অধ্যায় খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, ষষ্ঠ অধ্যায় খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, ষষ্ঠ অধ্যায় খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। গতবার এখান থেকে হৃৎপিণ্ডের গঠন আর রক্ত সঞ্চালনের গুরুত্ব চলে আসছে, হৃৎপিণ্ডের গঠন আর রক্ত সঞ্চালনের গুরুত্ব। তো এবছর তোমরা কি করবে, 1 নম্বরে পানি আহরণ প্রক্রিয়া, উদ্ভিদের পানি আহরণ প্রক্রিয়া, আহরণ প্রক্রিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া। তোমরা জানো যে এটা দ্বিতীয় অধ্যায়ের সাথে মিল আছে, দ্বিতীয় অধ্যায়ে যে বেসেল কলা সেটার সাথে মিল আছে, বা পরিবহন টিস্যুর সাথে মিল আছে, তাই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 2টা স্টার হবে, 2টা স্টার হবে। 2 নম্বর হলো রক্ত সঞ্চালন প্রক্রিয়া, রক্ত সঞ্চালন প্রক্রিয়া, সঞ্চালন প্রক্রিয়া, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি গতবার এটার গুরুত্ব আসছে কিন্তু এটা আসে নাই, তাই এটা এবার উপরে যেতে হবে। 3 নম্বর হলো তোমার রক্ত জমাট বাঁধা পদ্ধতি, রক্ত জমাট বাঁধা প্রক্রিয়া, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আর হচ্ছে এখানে এটা অনেক বড় একটা অধ্যায়, এবং এখান থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এক হলো শিরা দমনী ও কৌশিক জালিকার মধ্যে, শিরা দমনীর মধ্যে পার্থক্য, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এরপরে আছে তোমার রক্তকণিকার মধ্যে কণিকার বৈশিষ্ট্য বা পার্থক্য, এগুলো পড়ে যাবে। সাথে আরেকটা জিনিস দেখে যাবে, সেটা হলো একটা রোগের ক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট একটা রোগ আছে, সেটা হলো হার্ট অ্যাটাক। তাই হার্ট অ্যাটাক এখানে অবশ্যই, যেহেতু এটা 2023 সালে আসছে, হার্ট অ্যাটাক যেহেতু 2023 সালে যেহেতু 2023 সালে আসছে, তাই তোমরা হার্ট অ্যাটাকের কারণ, লক্ষণ, প্রতিকার পড়ে যাবে। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কে কাকে রক্ত দিতে পারবে, রক্ত দান করতে পারবে বা গ্রহণ করতে পারবে, এটা পড়ে যাবে, এইটা পড়ে যাবে, কেন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখান থেকে আমরা এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রক্ত সঞ্চালন প্রক্রিয়া একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রক্ত জমাট বাঁধা প্রক্রিয়া একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হালকা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর রক্তকণিকার বৈশিষ্ট্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর হার্ট অ্যাটাক, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু 23 সালে আসছে, তাই এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই বছর রয়ে গেছে। আর কে রক্তদান করতে পারে, এই যে 6 নম্বর অধ্যায়টা একটু বড় অধ্যায়, আর গতবার কম প্রশ্ন আসার কারণে এইবার একটু বেশি প্রশ্ন পড়তে হচ্ছে। আসলে সপ্তম অধ্যায়টাকে আমি আপাতত কম গুরুত্বপূর্ণ মনে করি। এখান থেকে রোগ আসার একটা সম্ভাবনা আছে, রোগ যদি আসে তাহলে সপ্তম অধ্যায় তোমরা পড়ে নিবা, রোগের ক্ষেত্রে পড়বা। সেটা হলো 1 নম্বর হচ্ছে অ্যাজমা বা হাঁপানি, এটার কারণ লক্ষণ একটা রোগ। 2 নম্বর হচ্ছে তোমাদের যক্ষা পড়বা। আর 3 নম্বর হচ্ছে তোমার নিউমোনিয়া পড়ে যাবা, নিউমোনিয়া। এই 3টা রোগ একটু দেখে যাবা, ঠিক আছে? এই 3টা রোগই সপ্তম অধ্যায়কে পড়ার দরকার, আর কিছু না। আর আরেকটা জিনিস আছে এখানে, যদি সেটা পড়তে চাও তাহলে সেটা হলো রক্ত গ্যাসীয় বিনিময় প্রক্রিয়া, এটা যদি দেখে যাও তাহলে ইনশাআল্লাহ, যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে পেয়ে যাবে। আশা করি এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর রোগের ক্ষেত্রে অ্যাজমা এবং যক্ষা, এই দুটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সপ্তম অধ্যায়টা একটু কম ইম্পর্টেন্ট, তা ধরে নিচ্ছি। তারপরে এটাকে ওরা অষ্টম অধ্যায় তোমাদের জন্য প্রতি বছরই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় থাকে। গত বছর এই অধ্যায় থেকে নেফ্রন আর
কিডনি বিকল হয়ে গেলে কি করণীয় সেটা চলে আসে। তাই এই বছর তোমরা এখান থেকে, তাই এই বছরে এই অষ্টম অধ্যায়ের গুরুত্ব একটু কমে গেছে, অষ্টম অধ্যায়ের গুরুত্ব একটু কমে গেছে, তারপরও এই অধ্যায়টা প্রত্যেক বছর ইম্পর্টেন্ট থাকে। তাই এখানে হবে একটা কিডনির চিত্র, কিডনির চিত্র, সচিত্র বর্ণনা, সচিত্র বর্ণনা, এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে কিডনির গুরুত্ব। এই দুইটা ভালো করে যাবে, দেখে যাবে কিডনির গুরুত্ব তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিডনির গুরুত্ব। এই দুইটা ঠিক মতো পড়ো, তাহলে ইনশাল্লাহ আশা করা যায়। অথবা অসমো রেগুলেশনে কিডনির ভূমিকা, এইটা আসলে নবম অধ্যায়টা, এটাও একটা মাঝারি মানে ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যেতে পারে, কারণ অনেক বছর ধরে এখানে আসে না এবং যে কোনো সময় চলে আসতে পারে। তাই নবম অধ্যায়টা তোমরা একটু পড়ে যাবে। 1 নাম্বার হচ্ছে সাইনোবিয়াল অস্থি সন্ধির গঠন, সাইনোবিয়াল অস্থি সন্ধির গঠন, অস্থি সন্ধির সন্ধির গঠন, এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে অস্থি তরুণাস্থির মধ্যে, অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য, অস্থি ও তরুণাস্থির মধ্যে, তরুণাস্থির মধ্যে পার্থক্য। আর 3 নাম্বার হলো টেন্ডন লিগামেন্টের মধ্যে পার্থক্য, টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য, লিগামেন্টের মধ্যে পার্থক্য। এই 3টা পড়বে। আর একটা পড়বে চলন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায়ের, সেটা হলো চলন সঞ্চালনে কঙ্কালতন্ত্র বা পেশিতন্ত্রের ভূমিকা, চলন ও সঞ্চালনে কঙ্কালতন্ত্রের ভূমিকা, কঙ্কালতন্ত্রের ভূমিকা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এবং এটা যদি আসে তাহলে হয়তোবা এটাই আসতে পারে, সম্ভাবনা অনেক বেশি এটা চলে আসা। তো এই হচ্ছে তোমাদের নবম অধ্যায়ের সম্বন্ধে। খেয়াল করে দেখো, সাইনোবিয়াল অস্থি সন্ধির গঠন, অস্থি তরুণাস্থির মধ্যে পার্থক্য, টেন্ডন ও লিগামেন্টের পার্থক্য, আর চলন সঞ্চালনে কঙ্কালতন্ত্রের ভূমিকা। এইগুলো হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10ম অধ্যায়, গতবার ডায়াবেটিস যেহেতু চলে আসছে, এবার 10ম অধ্যায়ে তোমরা 3টা জিনিস দেখবে। 10ম অধ্যায়ে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কারণ এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এবং যেটা প্রায় আসে। 1 নাম্বার হলো মস্তিষ্কের গঠন। দেখো, মস্তিষ্কের গঠন, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে অগ্র মস্তিষ্ক। দেখছো, তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য, অগ্র মস্তিষ্কের গঠন। 2 নাম্বার হচ্ছে প্রতিবর্তী ক্রিয়ার কৌশল বা কাজ। 3 নাম্বার হলো তোমাদের এখানে যেটা আছে, যে তোমাদের কতগুলো রোগ আছে, এর মধ্যে হচ্ছে এপিলেপসি ও আপনার স্ট্রোক। তোমাদের এই 2টা একটু পড়ে যাবা, স্ট্রোক এই 2টার তোমাদের মধ্যে পড়া যায়। এই 3টা যদি ঠিক মতো পড়ো, আশা করি এখান থেকে আমরা পেয়ে যাব। মস্তিষ্কের গঠন, বিশেষ অগ্রমস্তিষ্ক গঠন, প্রতিবর্তী ক্রিয়া আর এপিলেপসি ও স্ট্রোক, এই 3টা জিনিস যদি এখান থেকে পড়ো, তাহলে আরেকটা জিনিস পড়তে পারো, সেটা হলো তোমাদের জন্য, সবার জন্য নয়, যদি পড়তে চাও তাহলে হচ্ছে ফাইটো হরমোনগুলোর কাজ। এখানে এমসিকিউ এখান থেকে প্রায় আসে, এমসিকিউগুলোর জন্য ইম্পর্টেন্ট এই জায়গাটা। ফাইটো হরমোনগুলোর কাজ, ফাইটো হরমোনের কাজ, এই 4টা জিনিস যদি পড়ো তোমাদের জন্য কাজ হয়ে যাবে। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, পরে যে অধ্যায়গুলো আছে এর মধ্যে পরপর 2টা অধ্যায় খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে 11তম অধ্যায়। যারা দুর্বল তারা অবশ্যই 11তম অধ্যায়ে পড়বে। 11তম অধ্যায় থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। 1 নম্বর হলো, লেখো, 1 নম্বর হলো তোমার পরাগায়ন ও পরপরাগায়নের বৈশিষ্ট্য বর্ণনা করা, বৈশিষ্ট্য বা পার্থক্য বা তোমরা সুবিধা অসুবিধা যাই বলো, বৈশিষ্ট্য বর্ণনা। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, তোমরা 3টা স্টার পাওয়ার মতো প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বার হলো পুংজনন কোষ ও
ও স্ত্রী জনন কোষ উৎপাদন প্রক্রিয়া, স্ত্রী জনন কোষ, জনন কোষ উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়া, এটা উৎপাদন প্রক্রিয়া। এই দুটো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 স্টারের প্রশ্ন বলা যেতে পারে। আরেকটা হলো তোমার এখানে নিষেক প্রক্রিয়ার বর্ণনা, নিষেক প্রক্রিয়ার বর্ণনা, প্রক্রিয়ার বর্ণনা, বর্ণনা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, তবে এটা 2টা স্টারে। আর এরপরেরটা হচ্ছে এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাও ডবল স্টার 3 স্টারও দিতে পারো। সেটা হলো অমরার গুরুত্ব, অমরার গুরুত্ব, অমরার গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 3টা, এই 4টা যদি পড়ো আশা করতেছি ইনশাআল্লাহ এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে, এখান থেকে ইনশাআল্লাহ বোর্ডে একটা প্রশ্ন পেয়ে যাবে। কারণ এটা হলো গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই বছরের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে এখান থেকে প্রশ্ন আসতেছে, একের পর এক আসতেছে, তাই এটা লাগবে তোমাদের। আসো আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় যারা তোমাদের জন্য লাগবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো 12তম অধ্যায়। গত বছর 12তম অধ্যায় থেকে কিছুই আসেনি, তাই এই বছর এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ 100% শিওর। 1 নম্বর হচ্ছে ডিএনএ এর গঠন, ডিএনএ এর গঠন 1 নম্বর অধ্যায় জিনিস তোমাদের খুব ইম্পর্টেন্ট। এটা 3টা স্টার, এটা 3টা স্টার, আশা করতেছি এটা এবার আসার সম্ভাবনা আছে। 2 নম্বর হচ্ছে ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য, আরএনএ এর মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও 2টা স্টার। তারপর 3 নম্বর হলো দেখো এটা এমন একটা অধ্যায় গতবার না আসার কারণে অনেক প্রশ্ন এখানে জমা হয়ে গেছে, তাই এখানে পড়তেই হবে এটা। 3 নম্বর হলো তোমার ন্যায় বিচার প্রাপ্তিতে ডিএনএ টেস্টিং এর ভূমিকা, ন্যায় বিচার প্রাপ্তিতে ডিএনএ টেস্টিং এর ভূমিকা, ডিএনএ টেস্টিং এর ভূমিকা, ডিএনএ টেস্টের ভূমিকা, টেস্টের ভূমিকা, ডিএনএ টেস্টের ভূমিকা। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর হচ্ছে 4 নম্বর হলো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা, মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা, সূত্রের ব্যাখ্যা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের জন্য। আর একটা আছে এখানে তোমার লিঙ্গ নির্ধারণ পদ্ধতি রোগের বিস্তার, লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে রোগের বিস্তার। তোমাদের এখানে জানো যে এখানে কয়েকটা রোগ দেওয়া আছে, এর মধ্যে থ্যালাসেমিয়া একটা, বর্ণান্ধতা একটা, এই রোগের বিস্তার, রোগের বিস্তার কে কোথায় ঘটবে, কার কার হবে বিস্তার, এই 4টা পড়বে। এই 4টা দেখো, এই 4টা প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই 4টা থেকে ইনশাল্লাহ তোমরা পুরো একটা প্রশ্ন পাবে বলে আশা রাখতেছি, এবং তোমরা এই 4টা আশা করি খুব পারবে। যারা দুর্বল তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি এই চ্যাপ্টারটা পড়ো তাহলে তুমি অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে। 13তম অধ্যায়, যেটা গতবার কিছু প্রশ্ন চলে আসছে, আবার কিছু প্রশ্ন রয়ে গেছে, কারণ 13তম অধ্যায়টা আগে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল, মাঝখানে কিছুদিন সিলেবাস কমানোর কারণে এখান থেকে প্রশ্ন দেয়নি। গতবার যেহেতু এখান থেকে ছিল তাই এখানে কিছু প্রশ্ন চলে আসছে। গতবারে তোমাদের যেটা হয়েছে যে শক্তির অপচয় বা ব্যবহার, এখন হলো খাদ্য শৃঙ্খল। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হলো খাদ্য শৃঙ্খলগুলো সম্পূর্ণ না অসম্পূর্ণ, খাদ্য শৃঙ্খলগুলো সম্পূর্ণ না, শৃঙ্খলগুলো সম্পূর্ণ, শৃঙ্খল সম্পূর্ণ না অসম্পূর্ণ, সম্পূর্ণ না অসম্পূর্ণ, এটার একটা ব্যাখ্যা, অসম্পূর্ণ, অসম্পূর্ণ এটার একটা ব্যাখ্যা তোমরা জানো দিবে। 2 নম্বর হলো খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ, এটা আবার তোমার খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ হতে পারে, এখানে খাদ্য শৃঙ্খলের প্রকারভেদটাও একই সাথে চলে আসতে হয়, সম্পূর্ণ অসম্পূর্ণ নাহলে প্রকারভেদ। 2 নম্বর হলো জীব বৈচিত্র্যতার প্রকারভেদ, জীব বৈচিত্র্যতার প্রকারভেদ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো জীব বৈচিত্র্যতা একটা কম ইম্পর্টেন্ট প্রশ্ন, বৈচিত্র্যতা আর প্রকারভেদ, আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এবার তোমাদের জন্য খাদ্য শৃঙ্খল থেকে কোনো জীব হারিয়ে গেলে, খাদ্য শৃঙ্খল থেকে, শৃঙ্খল হতে কোনো জীব হারিয়ে গেলে কি ঘটবে, হারিয়ে গেলে বা বিলুপ্ত হলে, হারিয়ে গেলে কি ঘটে, কি ঘটে, কি ঘটে,
আর এখানে দুইটা কমন জিনিস আছে যেটা প্রায় প্রতি এক বছর পর পর বা প্রতি বছর আসে, সেটা কমন সেলিজম ও মিউচুয়ালিজম দেখছো, এই চারটা জিনিস তোমরা যদি এখান থেকে পড়ো, আশা করতেছি যে প্রশ্ন যখন হবে ইনশাল্লাহ এই চারটার বাইরে প্রশ্ন হবে না, এবং এই চারটা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আসো 13তম অধ্যায় গেল, এটা 14তম অধ্যায়ে আমরা কি পড়বো। 14তম অধ্যায়ে গতবার টিস্যু কালচারের প্রক্রিয়া চলে আসছে, আর শস্য উৎপাদনে টিস্যু কালচার আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ভূমিকা কোনটার বেশি সেটা চাইছে। তাহলে এই বছর তোমাদের জন্য 1 নাম্বারই হলো টিস্যু কালচার প্রক্রিয়াটা দেখে যাবে, কিন্তু এটা খুব একটু কম ইম্পর্টেন্ট, যেহেতু গতবার আসছে টিস্যু কালচার প্রক্রিয়াটা আবার একটু দেখে যাবে কালচার, কারণ এটা আবার রিপিট করতে পারে, কালচার প্রক্রিয়াটা পড়ে যাবে, কালচার প্রক্রিয়া। আর 2 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, টিস্যু কালচারের গুরুত্ব। এইটাই বছরের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, টিস্যু কালচারের গুরুত্ব। আর 3 নাম্বার হলো তোমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, যদি এটা খুব কম ইম্পর্টেন্ট, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি তোমরা এটা একটু দেখে যাবে, কারণ এটা কম ইম্পর্টেন্ট, যেটা গতবার তোমাদের টিস্যু কালচার আসছে, তাই এবার এটা একটু পড়তে হবে। তাই 4 নাম্বার হলো, যেহেতু গতবার কৃষি থেকে আসেনি, কৃষি মানে গুরুত্ব আসেনি, কৃষি চিকিৎসা ও পরিবেশ উন্নয়নে রিকম্বিনেন্ট প্রযুক্তির ব্যবহার এই 3টা যদি পড়ো, এর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যদি অন্য কিছু অ্যাড করে অন্য চ্যাপ্টার থেকে, তাহলে এই দুটা ওই চ্যাপ্টারের সাথে অ্যাড করে দেবে, কিন্তু এইটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের জন্য আসবে বলে আশা রাখতেছি এখান থেকে একটা প্রশ্ন। আসো একেবারে প্রথম অধ্যায়টা আমরা দেখি। আমরা প্রথম অধ্যায় কিন্তু বলিনি, এখন বলতেছি কেন, এইটা থেকে আসার সম্ভাবনা খুব একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় হয়ে গেছে, এইবার আসবে, গতবার যদি আসছে এবারও আসবে। 1 নাম্বার হলো দ্বিপদী নামকরণ, 1 নাম্বার অধ্যায়, এটা সবাই পড়বে, এটা সবার জন্য ইম্পর্টেন্ট। দ্বিপদী নামকরণ প্রক্রিয়া খুবই পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, দ্বিপদী নামকরণ। আর 2 নম্বর হলো রাজ্যগুলোর বৈশিষ্ট্য বর্ণনা, এই দুটাই তোমার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আরেকটা প্রশ্ন আছে, সেটা একটু কম ইম্পর্টেন্ট, তাই তোমরা পড়বে, তারপর এটা পড়ে যাবে। 3 নাম্বার হলো মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থান। এই 3টা প্রশ্নের মধ্যে এই 2টা অধিক ইম্পর্টেন্ট, তাই এটা পড়ে নেবে। তাহলে এখন আমরা যে এতক্ষণ যে প্রশ্নগুলো দিলাম, এর মধ্যে এগুলো হচ্ছে খুবই কমন প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর মধ্যে যারা দুর্বল তারা তো আর সব পড়তে পারবে না, তোমাদের জন্য কিছু জায়গা আছে যেগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবেই, সেই অধ্যায়গুলো আমি এখন তোমাদের বলে দিচ্ছি। 1 নম্বর যারা দুর্বল তাদের ক্ষেত্রে 1 নম্বর অধ্যায় পড়বে, 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, 3 নাম্বারটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, 4 নাম্বারটাও পড়বে যদি পারো, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 6 নাম্বারে যাবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 11 নাম্বারটা যাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, 12 নাম্বার যাবে। আশা করি এই যে 1 2 3 4 5 6 7 এই 7টা অধ্যায় যদি পড়ো, তোমার জন্য আশা করি 5টা প্রশ্নই ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এই 7টা অধ্যায় যদি পড়ো, এর মধ্যে ইনশাল্লাহ 5টা অধ্যায় 5টা প্রশ্নই তোমার জন্য কমন পড়ে যাবে। তবে বড় সমস্যা হলো যে 1 বা 2 মার্কের প্রশ্ন কিন্তু আসলে সম্পূর্ণ বই থেকে হয়, সেক্ষেত্রে তোমাদের 1 বা 2 মার্কের প্রশ্নগুলো প্রায় সম্পূর্ণ বই থেকে পড়তে হয়। তারপরও এই অধ্যায়গুলো
তোমাদের বেশি ইম্পর্টেন্ট, তাই এই অধ্যায়গুলো তোমরা একটু বেশি পড়বে এবং এই অধ্যায়গুলো ভালো করে দেখে যাবে। ইনশাল্লাহ এখান থেকে তোমাদের জন্য 100% প্রশ্ন আসবে বলে আশা রাখতেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার আগে আরও কিছু কথা তোমাদের বলে দেওয়া উচিত। তো পরীক্ষার আগের দিন তোমরা তোমাদের কাগজপত্র এগুলো সব গুছিয়ে রাখবে, যেন সকালে উঠেই যেন তোমরা তাড়াতাড়ি যেতে পারো। আর 2 নাম্বার হলো পরীক্ষার আগের দিন বেশি পড়ার দরকার নেই, তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে যেন পরের দিন সকালে উঠতে পারো। আর পরীক্ষার দিন সকালে তোমরা যেটা করবে যে একটু তাড়াতাড়ি তোমার কেন্দ্রের দিকে যাবে। প্রথম দিন অবশ্যই একটু তাড়াতাড়ি কেন্দ্রের দিকে যাবে, কারণ রাস্তায় জ্যাম থাকতে পারে, তোমার কেন্দ্র দূরে হতে পারে, জ্যামের কারণে তোমার দেরি হয়ে যেতে পারে। এই জন্য একটু আগে বের হবে এবং পরীক্ষা হলে যেয়ে তুমি তোমার সিট প্ল্যানটা দেখে সঠিক রুমে তোমার জায়গায় বসবে। আর পরীক্ষার শুরুর সময় তোমরা স্যারদের এমন কোনোভাবে আচরণ করবে না যেন স্যাররা তোমাদের প্রতি বিরক্ত হয়। তোমরা সাধারণত প্রশ্ন পাওয়ার পর তোমরা তোমাদের যেগুলো কমন পড়ছে সেগুলোকে আগে চিহ্নিত করবে এবং সেগুলো আগে লিখবে। তবে লেখার সময় তোমরা অবশ্যই বায়োলজির ক্ষেত্রে অবশ্যই তোমরা চিত্র দেওয়ার চেষ্টা করবে। যদি তোমাদের এই প্রশ্নের চিত্র থাকে অবশ্যই চিত্র দেওয়ার চেষ্টা করবে। চিত্র না দিলে স্যারা যদি নাম্বার কেটে দেয় কিছু করার থাকবে না। তাই চিত্রটা ম্যান্ডেটরি বায়োলজির ক্ষেত্রে, বিশেষ করে 3 মার্কের যে প্রশ্ন হয় সেটার জন্য চিত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর পরীক্ষার হলে তোমরা তোমাদের কোথায় খাতার মধ্যে কোথায় লিখতে হবে, তোমাদের নাম, রুল, রেজিস্ট্রেশন এগুলো দয়া করে সঠিকভাবে পূরণ করবে। আর এমসিকিউর ক্ষেত্রে অবশ্যই সেট নাম্বারটা মনে তোমরা লিখবে। যদি সেট নাম্বার না লিখো যত কিছুই করো কোনো লাভ নেই, সেটা তোমাদের ফেল মার্ক দেখাবে। তাই তোমরা অবশ্যই প্রশ্ন পাওয়ার পর তোমাদের এমসিকিউর যে উত্তর শিট আছে সেটার মধ্যে সেট লিখবে। আর পরীক্ষা শেষ হওয়ার পরে অবশ্যই শেষ হওয়ার সময় শেষের দিকে তোমরা অবশ্যই একটা রিভিশন দেওয়ার চেষ্টা করবে, কারণ অনেক সময় জানা জিনিসটা তুমি ভুল লিখে দিয়ে আসো। তাই একবার যদি চোখ বোলাও তাহলে তোমরা অবশ্যই তোমাদের ভুলগুলো চোখে পড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আশা করতেছি তোমরা বায়োলজির ব্যাপারে একটা ধারণা পেয়েছো। আর তোমাদের সামনে যে পরীক্ষা তোমাদের সাফল্য কামনা করি। সবাই খুব ভালো রেজাল্ট করো, ভালো ভালো কলেজে ভর্তি হোক, সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।